আচ্ছা, আজকের এই ভিডিওটিতে আমরা এইচটিএমএল এর দুটো গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে হাইপার লিঙ্ক। এখন হাইপার লিঙ্ক কাকে বলে আমরা একটু যদি আগে দেখে নিই। দেখো, ওয়েবসাইটের মধ্যে প্রতিটি পেজের একটি করে স্বতন্ত্র ইউআরএল বা ঠিকানা থাকে। ইউআরএল ব্যবহার করে দুটি পেজের মধ্যে সহজেই সংযোগ স্থাপন করা যায়। একে বলা হয় হাইপার লিঙ্ক। আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। বলছে, দেখো, আমরা যখন একটা ওয়েব পেজ ক্রিয়েট করি, প্রত্যেকটা ওয়েব পেজের কিন্তু একটা অ্যাড্রেস থাকে। ওয়েব পেজটা যে জায়গাতেই ক্রিয়েট করলাম, সেই অ্যাড্রেস লোকেশনটাকে বলা হচ্ছে ইউআরএল, যেটার পুরো কথাটা হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন আমরা এই ইউআরএলগুলোকে ব্যবহার করে আমরা খুব সহজেই দুটো পেজের মধ্যে কিন্তু লিঙ্ক বা সংযোগ স্থাপন করতে পারি। এই লিঙ্ক বা সংযোগ স্থাপন করাকেই বলা হচ্ছে হাইপার লিঙ্ক। তোমরা যদি তোমাদের সবারই কিন্তু কম বেশি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটকে সার্ফিং করার কিন্তু অভিজ্ঞতা আছে। তোমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট কিন্তু তোমরা খুলেছো। এখন সেখানে তুমি যখন দেখবে, একটু যদি খেয়াল করে দেখো, সেখানে কিন্তু এরকম অনেক কিছু থাকে। একটা লাইন থাকলো বা একটা টেক্সট থাকলো, যে টেক্সটটাতে কোনো একটা পেজের মধ্যে একটা টেক্সট তুমি দেখতে পাচ্ছ, সেই টেক্সটের ওপর তুমি যেই ক্লিক করলে সঙ্গে সঙ্গে আরেকটা পেজ খুলে গেল। ঠিক একই রকমভাবে কোনো একটা হয়তো ইমেজ আছে, কোনো একটা বাটন আছে, সেই বাটনের ওপর তুমি যেই মাউস কার্সার নিয়ে গিয়ে ক্লিক করছো, সঙ্গে সঙ্গে আরেকটা পেজ খুলে যাচ্ছে। তাহলে এইভাবে দেখো, ইন্টারনেটে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে দেখো এরকম অনেকগুলো পেজের মধ্যে কিন্তু এই সংযোগ স্থাপন করে। এখন এই সংযোগ স্থাপনটা কিভাবে সম্ভব হয়, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক দিয়ে। তার মানে বুঝতেই পারছো, এই হাইপার লিঙ্ক দিয়ে কিন্তু একাধিক পেজের মধ্যে কিন্তু আমরা একটা সংযোগ বা কানেকশন আমরা কিন্তু করতে পারবো। এইবার একটু দেখি এইচটিএমএল ডকুমেন্টে হাইপার লিঙ্কের ব্যবহার। দেখো, হাইপার লিঙ্ক পদ্ধতিতে কোনো এইচটিএমএল ডকুমেন্টের যে কোনো টেক্সট বা পিকচারের সাথে অন্য কোনো এইচটিএমএল ডকুমেন্ট বা ছবির লিঙ্ক বা যোগসূত্র স্থাপন করানো যায়। অর্থাৎ হাইপার লিঙ্কগুলি ওয়েব পেজে একাধিক পৃষ্ঠার মধ্যে সরাসরি যোগাযোগ রক্ষা করে। তার মানে যেটা আমরা বলছিলাম, যে এইচটিএমএল ডকুমেন্টে তুমি কোনো টেক্সট বা পিকচারের সাথে তুমি আরেকটি এইচটিএমএল ডকুমেন্টের কিন্তু যোগসূত্র স্থাপন করতে পারো। যে ওই টেক্সটটিতে তুমি যখনই যাচ্ছ, ওই টেক্সটের কাছে যখনই তুমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমার আরেকটি পেজ খুলে যাচ্ছে। মাউস পয়েন্টার নিয়ে গিয়ে যেই ক্লিক করছো, সঙ্গে সঙ্গে আরেকটি পেজ খুলে যাচ্ছে। কিংবা কোনো একটা পিকচার আছে, সেই পিকচারের ওপর যেই মাউস কার্সার নিয়ে গিয়ে ক্লিক করছো, সঙ্গে সঙ্গে আরেকটি পেজ খুলে যাচ্ছে। তার মানে এইভাবে কিন্তু এইচটিএমএলে আমরা একাধিক ওয়েব পেজের মধ্যে কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারি বা সংযোগ স্থাপন করতে পারি, এবং এটা কার মাধ্যমে হয়? হাইপার লিঙ্কের মাধ্যমে কিন্তু হয়। তাহলে দেখো, কোনো হাইপার লিঙ্কে মাউস পয়েন্টার আনলে পয়েন্টারটি একটি তর্জনী তোলা হাতের চিহ্নে পরিণত হয়। এই অবস্থায় উক্ত টেক্সট বা ছবিতে ক্লিক করলে অপর একটি লিঙ্ক পেজ বা ওয়েব পেজ ওপেন হয়। এইভাবে ওয়েব পেজে একাধিক হাইপার লিঙ্ক ব্যবহার করে অনেকগুলি পেজের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। তার মানে দেখো, আমরা যেটা বারবার বলছিলাম, যে এইচটিএমএল এ তাহলে হাইপার লিঙ্ক কাকে বলে? হাইপার লিঙ্ক হচ্ছে এমন একটি টেক্সট বা এমন একটি পিকচারকে বলছি বা এমন একটি লাইনকে বলছি, যে লাইনটিতে বা যে টেক্সটটিতে বা যে পিকচারটিতে তুমি যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছ, মাউস পয়েন্টারটা তোমার সিম্বলটা, কার্সার সিম্বলটা একটি তর্জনীর সিম্বল পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছ সিম্বলটা এখানে দেওয়া আছে, হাতের চিহ্নে, তর্জনী তোলা হাতের চিহ্নে পরিণত হয়ে যাচ্ছে। এই অবস্থায় তুমি যখনই ওই টেক্সট বা ছবিটিতে ক্লিক করছো, সঙ্গে সঙ্গে আরেকটি ওয়েব পেজ কিন্তু খুলে যাচ্ছে সেখান থেকে। তাহলে এইভাবে ওয়েব পেজে কিন্তু একাধিক হাইপার লিঙ্ক ব্যবহার করে কিন্তু আমরা ওয়েব পেজগুলোর মধ্যে কিন্তু আমরা একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে কিন্তু যেতে পারি।
বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? এবং হাইপার লিঙ্ক আমরা কাকে বলছি? ওই টেক্সট বা ছবিটিকে বলছি, যাতে ক্লিক করলে আমরা এক পেজ থেকে অন্য পেজে যাচ্ছি, সেই টেক্সট বা ছবিটিকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। তাহলে এইবার দেখো কোন ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হচ্ছে। দেখো এইচটিএমএল ডকুমেন্টে হাইপারলিংক তৈরি করতে এ ট্যাগ ব্যবহৃত হয়। এই ট্যাগটিকে অ্যাঙ্কার ট্যাগ বলা হয়। যে টেক্সট বা ছবিটিকে হাইপারলিংক করতে হবে সেটিকে এ ট্যাগ শুরু এবং এ ট্যাগ শেষ এই ট্যাগ দুটির মধ্যে লিখতে হয়। তার মানে এইচটিএমএলে আমরা যখনই হাইপারলিংক করব, আমাকে এ ট্যাগ, যেটাকে আমরা বলছি পুরো কথাটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, এই অ্যাঙ্কার ট্যাগটিকে কিন্তু ব্যবহার করতে হবে। এবং যে টেক্সট বা ছবিটিতে ক্লিক করলে তুমি অন্য পেজ খুলবে, সেই টেক্সট বা ছবিটিকে, যেটাকে আমরা বলছি হাইপারলিংক, তাহলে সেই টেক্সট বা ছবিটিকে, যে টেক্সট বা ছবিটিকে তোমাকে হাইপারলিংক করতে হবে, সেই হাইপারলিংক টেক্সট বা ছবিটিকে তোমাকে এ ট্যাগ শুরু এবং এ ট্যাগ শেষ এই দুটির মধ্যে কিন্তু লিখতে হবে। তাহলে এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এ ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে দেখো এ ট্যাগের যেটা অ্যাট্রিবিউট, মূল অ্যাট্রিবিউট href, বলছে এটির অর্থ হলো হাইপারলিংক রেফারেন্স। এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে যে ওয়েব পেজটির সাথে লিঙ্ক বা সংযোগ স্থাপন করতে হবে, সেই ওয়েব পেজের ফাইল নেমটি পাথ সহ একটি ডবল কোটেশন চিহ্নের মধ্যে উল্লেখ করতে হয়। তার মানে এই hrefটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ এ ট্যাগের একটি অ্যাট্রিবিউট, যার পুরো কথাটা হলো হাইপারলিংক রেফারেন্স। এবং এই অ্যাট্রিবিউটটির মধ্যে কি থাকবে? বলছে এই অ্যাট্রিবিউটটির মধ্যে সেই ইউআরএলটা থাকবে, সেই ওয়েব পেজের পাথ নেমটা থাকবে, মানে ইউআরএল যেটাকে আমরা বলছি, যে ওয়েব পেজটি কিন্তু খুলবে, মানে যে টেক্সট বা ছবিটিতে ক্লিক করলে যে ওয়েব পেজটি খুলবে, সেই ওয়েব পেজটির, যে পেজটি খুলবে ওপেন হবে, সেই ওয়েব পেজটির কিন্তু ইউআরএল অ্যাড্রেসটা কিন্তু থাকবে এই href এর মধ্যে। বুঝতে পারছো? আমরা একটা উদাহরণে আসবো, উদাহরণটা আসলে কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং এই ইউআরএলটা তোমাকে কার মধ্যে লিখতে হবে? দেখো ডাবল কোটেশন চিহ্নের মধ্যে কিন্তু লিখতে হবে। তার মানে দেখো আমরা একটা এক্সাম্পল দেখছি যথা দিয়ে। দেখো অ্যাঙ্কার ট্যাগ ওপেন করেছো, এ ট্যাগ ওপেন হয়েছে, তারপরে href ইকুয়াল টু ইউআরএল অ্যাড্রেস। তার মানে href এর মধ্যে কিন্তু আমাকে সেই ইউআরএল অ্যাড্রেসটা লিখতে হবে, যে পেজটি তুমি ওপেন করতে চাইছো। এই টেক্সটটাতে ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেই পেজটির ইউআরএল অ্যাড্রেস কিন্তু তোমাকে লিখতে হবে। তারপরে হচ্ছে রাইট আ টেক্সট অর ইনসার্ট অ্যান ইমেজ, তার মানে এখানে এই হাইপারলিংক টেক্সট বা ইমেজটা লিখতে হবে। তার মানে যে টেক্সটটাতে ক্লিক করলে তোমার এই পেজটা ওপেন হবে, সেই টেক্সটটাকে তোমাকে এখানে লিখতে হবে। তারপরে দেখো এ ট্যাগ কিন্তু শেষ হচ্ছে। তাহলে আমরা সরাসরি এবারে একটা উদাহরণে আসি। দেখো দেখো ওয়েব পেজে লোকেট অ্যাড্রেস, এটা একটা কথা, লোকেট অ্যাড্রেস, এই টেক্সটটিতে ক্লিক করলে www.google.com পেজটি ওপেন হবে। তার মানে আমি কি করতে চাইছি না, আমার একটা ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজে লোকেট অ্যাড্রেস এই লাইনটা লেখা থাকবে, এই লোকেট অ্যাড্রেস এই লেখাটি লেখা থাকবে, এবং এই লেখাটিতে ক্লিক করলে তোমার www.google.com পেজটি ওপেন হবে। তার মানে আমি যেই লেখাটির কাছে মাউস পয়েন্টার নিয়ে যাব, আমার মাউস পয়েন্টারটা একটা তর্জনী রূপ হাতের সিম্বল নিয়ে নেবে, এবং যেই আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার কোন পেজটি ওপেন হবে? google.com, www.google.com। এটা হচ্ছে গুগলের হোম পেজ, তোমরা সবাই জানো। তাহলে গুগলের হোম পেজটি ওপেন হবে। তাহলে বুঝতেই পারছো যে কি করতে চাইছি। তাহলে এই যে লোকেট অ্যাড্রেস এই লেখাটিকে বলবো আমরা হাইপার লিঙ্ক, কারণ এটার ওপর ক্লিক করলে তবে কিন্তু গুগলের পেজটা ওপেন হবে। তাহলে দেখো কোডটা আগে দেখবো, কি কোড লিখতে হবে এর জন্য। তাহলে দেখো অ্যাঙ্কার ট্যাগ ওপেন করলাম, href ইকুয়াল টু www.google.com। তার মানে বুঝতেই পারছো যেহেতু google.com পেজটি ওপেন হবে, সেই জন্য ওই পেজটির ইউআরএল অ্যাড্রেসটা আমাকে লিখতে হবে। এটাই হচ্ছে ইউআরএল অ্যাড্রেস, www.google.com। তারপরে অ্যাঙ্কার ট্যাগের গ্রেটার দ্যান ব্র্যাকেট দিলাম, তারপরে লোকেট অ্যাড্রেস এই লেখাটা লিখতে হবে, এই লেখাটার ওপর নিয়ে গেলে তবেই এই কাজটা হবে। তাহলে লোকেট অ্যাড্রেস এই টেক্সটটা আমরা লিখলাম, তারপরে অ্যাঙ্কার ট্যাগকে শেষ করলাম। তার মানে দেখো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমার হাইপার লিঙ্ক টেক্সটটা হচ্ছে লোকেট অ্যাড্রেস। তার মানে লোকেট অ্যাড্রেস এই লেখাটা লেখা থাকবে, এবং এর ওপর তুমি মাউস পয়েন্টার নিয়ে গেলে
মাউস পয়েন্টারটা একটি তর্জনী রূপ নিয়ে নেবে, হাতের সিম্বল, এবং যেই আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে আমি গুগলের পেজটি কিন্তু দেখতে পাবো। তার মানে এবার একটু আউটপুটের দিকে তাকাই, তাহলে দেখো ব্যাপারটা পরিষ্কার হবে তোমাদের। দেখো লোকেট অ্যাড্রেস, এই লেখাটি দেখতেই পাচ্ছ তোমরা, এবং দেখো এর তলায় কিন্তু কি আছে, এর তলায় কিন্তু আছে কিন্তু তোমার দেখো একটা নীল রঙের লাইন আছে, আন্ডারলাইন। এই আন্ডারলাইনটাই মিন করছে যে এইখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখান থেকে আরেকটি পেজ ওপেন হবে। সবসময় মনে রাখবে যে হাইপার লিঙ্ক টেক্সট, যখনই কোনো একটা হাইপার লিঙ্ক টেক্সট করবে তার তলায় কিন্তু অটোমেটিক আন্ডারলাইন চলে আসে, ঠিক আছে। এবং এর কাছে যেই মাউস পয়েন্টার নিয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে, তোমার মাউস পয়েন্টারটা তর্জনী রূপ একটি হাতের সিম্বল নিয়ে নেবে, একটি হ্যান্ড সিম্বল নিয়ে নেবে, এবং তারপরে যেই তুমি ক্লিক করবে সঙ্গে সঙ্গে google.com পেজটি ওপেন হবে। তাহলে আমি দেখো মাউস পয়েন্টারটাকে আমি নিয়ে যাচ্ছি, দেখো হাতের সিম্বল চলে এসেছে মাউস পয়েন্টারটা থেকে। এইবার দেখো আমার যেই আমি মাউস পয়েন্টার নিয়ে গেলাম হাতের সিম্বল চলে এলো, এইবার দেখো আমার google.com পেজটিতে আমি যেই ক্লিক করছি সঙ্গে সঙ্গে google.com পেজটি ওপেন হচ্ছে। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, হাইপার লিঙ্কের ব্যাপারটা। তাহলে এইবার আমরা পরবর্তী জিনিসে আসি। দেখো লিঙ্ক, এ লিঙ্ক ও ভি লিঙ্ক অ্যাট্রিবিউটস, এটির সাথে আমার অ্যাঙ্কার ট্যাগের একটি যোগসূত্র আছে। আমরা যখন পুরোটা দেখব আমরা বুঝতে পারবো কেন এই যোগসূত্রটা আছে। তাহলে লিঙ্ক, এ লিঙ্ক ও ভি লিঙ্ক এরা হচ্ছে তিনটে অ্যাট্রিবিউট, এবং এরা কাদের অ্যাট্রিবিউট, এরা কিন্তু এ ট্যাগের অ্যাট্রিবিউট নয়। তাহলে এরা কাদের অ্যাট্রিবিউট, দেখো এই তিনটি অ্যাট্রিবিউটস বডি ট্যাগের অ্যাট্রিবিউটস। তাহলে এই যে তিনটে অ্যাট্রিবিউটের নাম নতুন জানলাম, লিঙ্ক, এ লিঙ্ক ও ভি লিঙ্ক, এরা হচ্ছে বডি ট্যাগের অ্যাট্রিবিউট। এবার এদের একটু কাজ সম্পর্কে জানবো যে কি কাজ করে। তার মানে বুঝতেই পারছো এই তিনটে অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে হলে তোমাকে বডি ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে এবার আমরা একটু কাজ, এদের কি কাজ সেটা দেখি। তাহলে প্রথমে লিঙ্ক, দেখো হাইপার লিঙ্ক টেক্সটির কালার কি হবে সেটি এই অ্যাট্রিবিউটটির দ্বারা ঠিক করা হয়। এটির ডিফল্ট কালার হলো ব্লু অর্থাৎ নীল। তার মানে আমরা যে হাইপার লিঙ্ক টেক্সটটি লিখব সেই হাইপার লিঙ্ক টেক্সটটির কালারটা কি হবে, সেটা কি কালারে আসবে সেই কালারটি কিন্তু এই অ্যাট্রিবিউটটির দ্বারা ঠিক করা হয়। এবং যদি তুমি লিঙ্ক অ্যাট্রিবিউটকে ব্যবহার না করো তাহলে এর কালার কিন্তু অটোমেটিক হয়ে যায় কিন্তু নীল, যেটা আমরা আগের ক্ষেত্রে দেখলাম যে লোকেট অ্যাড্রেস, এটার কিন্তু কালারটা লেখা ছিল নীল। তাহলে এটি ডিফল্ট কালার হচ্ছে নীল, মানে হচ্ছে লিঙ্ক অ্যাট্রিবিউটকে ব্যবহার না করলে কিন্তু টেক্সটার কালার, হাইপার লিঙ্ক টেক্সটার কালার কিন্তু অটোমেটিক সেটা নীল হয়। পরের অ্যাট্রিবিউটটা দেখি, এ লিঙ্ক। বলছে এ লিঙ্ক কথাটির অর্থ হলো অ্যাক্টিভ লিঙ্ক। হাইপার লিঙ্ক টেক্সটটিতে ক্লিক করার সময় সেটির কালারকে পরিবর্তন করার জন্য এই অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। এটির ডিফল্ট কালার হলো রেড অর্থাৎ লাল। তার মানে এ লিঙ্ক কথাটার অর্থ হলো অ্যাক্টিভ লিঙ্ক। এইবার হাইপার লিঙ্কে যে টেক্সটটি আমরা দেখতে পাচ্ছি সেই টেক্সটটিতে তুমি যে মুহূর্তে ক্লিক করছো, হাইপার লিঙ্ক টেক্সটটিতে যে মুহূর্তে ক্লিক করছো সেই মুহূর্তে কালারটাকে চেঞ্জ করার জন্য, সেই মুহূর্তে তুমি যদি কালারটাকে পরিবর্তন করতে চাও সেটা কি কালারে পরিবর্তন হবে সেইটা ঠিক করা হয় এই অ্যাট্রিবিউটটি দিয়ে। তার মানে যখনই তুমি হাইপার লিঙ্ক টেক্সটটিতে ক্লিক করছো আমার লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার কালারটা পরিবর্তন হবে। এই কালারটা কিসে পরিবর্তন হবে সেটা কিন্তু এ লিঙ্ক দিয়ে ঠিক করা হয়। এবং এখানেও তাই, এ লিঙ্কের তুমি যদি ইউজ না করো, এ লিঙ্ক যদি ব্যবহার না করো বডি ট্যাগের মধ্যে, তখন তার ডিফল্ট কালার হচ্ছে রেড। তার মানে লিঙ্কের ডিফল্ট কালার ছিল নীল, এ লিঙ্কের ডিফল্ট কালার হচ্ছে রেড। তার মানে লিঙ্ক এবং এ লিঙ্ক দুটো অ্যাট্রিবিউটই যদি তুমি ব্যবহার না করো তাহলে হাইপার লিঙ্ক টেক্সটটা তোমার প্রথমে নীলে দেখাবে, নীল কালারে দেখাবে, এবং যে মুহূর্তে তুমি ক্লিক করছো নীল কালারটা কিসে পরিবর্তন হয়ে যাবে, লাল কালারে পরিবর্তন হবে। এইবার দেখো লাস্ট যেটা আছে ভি লিঙ্ক। বলছে ভি লিঙ্ক কথাটির অর্থ হলো ভিজিটেড লিঙ্ক। যে হাইপার লিঙ্ক টেক্সটটি পূর্বেই ক্লিক করা হয়েছে সেটির কালারকে পরিবর্তন করা হয় এই অ্যাট্রিবিউটটির দ্বারা। এটির ডিফল্ট কালার হলো পার্পেল অর্থাৎ বেগুনি। তার মানে ভি লিঙ্ক কথাটার অর্থ হচ্ছে ভিজিটেড লিঙ্ক। ভিজিটেড কথাটার অর্থ মানে যেটা তুমি অলরেডি তুমি আগেই ভিজিট করেছো, মানে আগেই যে পেজটি তুমি দেখে নিয়েছো
অর্থাৎ এক্ষেত্রে বলছে যে হাইপারলিঙ্ক টেক্সটটি পূর্বেই ক্লিক করা হয়ে গেছে, তাহলে যে হাইপারলিঙ্ক টেক্সটটা তুমি আগেই ক্লিক করে নিয়েছো সেটির কালারটা কি হবে, সেটি ভি লিঙ্ক দ্বারা ঠিক হবে। এবং এখানেও তাই, এখানেও যদি তুমি ভি লিঙ্ক যদি ইউজ না করো, ব্যবহার না করো, তখন তার কালার কিন্তু বাই ডিফল্ট হবে কিন্তু পার্পেল অর্থাৎ বেগুনি। তার মানে এই তিনটে অ্যাট্রিবিউট যদি আমি বডি ট্যাগের মধ্যে ব্যবহার না করি, তাহলে যে হাইপার লিঙ্কটা টেক্সটটা তুমি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখেছো, যে হাইপার লিঙ্ক টেক্সটটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখেছো তার কালারটি হবে নীল প্রথমে। যে মুহূর্তে তুমি সেটাকে ক্লিক করছো সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ লিঙ্ক হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ লিঙ্কের কালার হয়ে যাবে ডিফল্ট হচ্ছে লাল। এবং একবার তুমি পেজটা ভিজিট করার পর, মানে একবার ওই লিঙ্কটাকে ক্লিক করার পর তারপরে কিন্তু ওটা এখন হয়ে যাচ্ছে ভিজিটেড লিঙ্ক, মানে ওটা আগেই ক্লিক করা ছিল, তখন কিন্তু তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে, বেগুনি, নীল থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে বেগুনিতে। আশা করি জিনিসটা বুঝতে পারলে। তাহলে এইবার এইটা গেল হচ্ছে আমার অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে। তাহলে অ্যাঙ্কার ট্যাগের কিন্তু আমরা একটাই অ্যাট্রিবিউট জানলাম, এইচরেফ, যে ওয়েব পেজটি ওপেন হবে তার অ্যাড্রেসটা দিতে হবে। আর লিঙ্ক, এ লিঙ্ক আর ভি লিঙ্ক, এই তিনটে অ্যাট্রিবিউট কিন্তু বডি ট্যাগের অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা পরের যে পরের যে ট্যাগটি আছে সেই ট্যাগটি সম্পর্কে জানবো। তাহলে দেখো HTML এ মার্কিউ ট্যাগের ব্যবহার, তাহলে একটু দেখে নিই। প্রথমে বলছে HTML এ মার্কিউ ট্যাগের সাহায্যে ওয়েব পেজে কোনো টেক্সট, চিত্র, লাইন ইত্যাদির স্ক্রলিং অঞ্চল ইনসার্ট করা যায়। আমি একটু জিনিসটা একটু বুঝিয়ে বলি। বলছে মার্কিউ ট্যাগ দিয়ে তুমি ওয়েব পেজে কোনো টেক্সট বা চিত্র এগুলোকে তুমি স্ক্রলিং করাতে পারবে। স্ক্রলিং অঞ্চল ইনসার্ট করতে পারছো মানে এদেরকে তুমি কোনো টেক্সট বা পিকচারকে স্ক্রলিং করতে পারবে। স্ক্রলিং কথাটার অর্থ হচ্ছে মুভমেন্ট হবে। অর্থাৎ তুমি দেখো এত দিন আমরা যে ওয়েব পেজ করেছি সেখানে কিন্তু কোনো টেক্সট বা ইমেজ কিন্তু মুভ করেনি, যে জায়গায় ছিল সেখানেই থেকে গেছে। ওয়েব পেজে যে লোকেশানে তুমি লিখেছো সেখানেই কিন্তু দেখতে পাচ্ছ। কিন্তু এক্ষেত্রে বলছে মার্কিউ ট্যাগ ব্যবহার করে কোনো টেক্সট বা কোনো পিকচারকে তুমি স্ক্রল করাতে পারবে, অর্থাৎ মুভমেন্ট হবে, সেটা এক লোকেশান থেকে আরেকটা লোকেশানে মুভমেন্ট হবে। যেরকম অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দেখি কন্টিনিউয়াস একটা মুভমেন্ট হয়, সেরকমই এখানে মার্কিউ ট্যাগ দিয়ে কিন্তু এই কাজটি করতে পারবে। তাহলে খুবই ইন্টারেস্টিং ট্যাগ, বুঝতেই পারছো যে এইটা দিয়ে আমরা কোনো টেক্সটকে নড়াচড়া করতে পারবো বা কোনো পিকচারকে নড়াচড়ানো করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করাতে পারবো। তাহলে এবার আমরা প্রথমেই আগে দেখে নিই মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটগুলো। তাহলে দেখো মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটসে প্রথম যেটা আছে বিহেভিয়ার, বলছে এই অ্যাট্রিবিউটটির সাহায্যে মার্কিউ টেক্সট বা চিত্র স্ক্রলিং এরিয়াতে কিভাবে মুভ করবে তা নির্ধারণ করা যায়। তার মানে বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা দিয়ে মার্কিউ টেক্সট বা পিকচার সেটা কিভাবে স্ক্রল করবে, স্ক্রলিং এরিয়াতে কিভাবে সেটার মুভমেন্টটা হবে, তার মুভমেন্টটা কী রকম হবে সেটা নির্ধারিত হয় কিন্তু এই বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা দিয়ে। এক্ষেত্রে তোমাদের একটুখানি বলে রাখি, তোমরা কিন্তু একটু বিহেভিয়ার এই যে অ্যাট্রিবিউটটা এটার একটু স্পেলিংটা কিন্তু একটু খেয়াল করো। এখানে কিন্তু HTML এ বিহেভিয়ারের স্পেলিং হচ্ছে BEHAVIOR, এটাই কিন্তু HTML এ বিহেভিয়ার অ্যাট্রিবিউটটির স্পেলিং। তাহলে এখানে তাহলে আমরা কি বলছিলাম, যেটাই বলছিলাম যে বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা দিয়ে আমার মুভমেন্টটা কী ধরনের হবে সেই মুভমেন্টটা কিন্তু ঠিক করবে বিহেভিয়ার অ্যাট্রিবিউট। তাহলে আমরা দেখি কি কি ধরনের মুভমেন্ট হয়। তাহলে বলছে এই অ্যাট্রিবিউটটির তিনটি ভ্যালু হলো যথাক্রমে, তাহলে তিনটি রকমভাবে কিন্তু মুভমেন্ট করা যায়। তাহলে কি কি, ফার্স্টে দেখি নাম্বার 1 স্ক্রল। বলছে এক্ষেত্রে টেক্সটটি ডান দিক থেকে বাম দিকে ক্রমাগত স্ক্রলিং হতে থাকবে। তার মানে যে টেক্সটটির ওপর তুমি মার্কিউ ট্যাগ ব্যবহার করেছো বা যে পিকচারটির ওপর মার্কিউ ট্যাগ ব্যবহার করেছো সেই টেক্সট বা পিকচারটি ডান দিক থেকে বাম দিকে ক্রমাগত মুভ করতে থাকবে, মানে স্ক্রলিং হতে থাকবে। তার মানে সে প্রথমে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাবে, আবার ডান দিক থেকে বাম দিকে, আবার ডান দিক থেকে বাম দিকে, এই জিনিসটা একটা কন্টিনিউয়াস হবে, একটা ক্রমাগত এইভাবে করতে থাকবে স্ক্রলিংটা। তাহলে এইটার কাজ হচ্ছে স্ক্রল অ্যাট্রিবিউট, বুঝতে পেরেছো। তাহলে বিহেভিয়ারের ভ্যালু হচ্ছে যখন স্ক্রল হবে বিহেভিয়ার অ্যাট্রিবিউটটার ভ্যালু, তখন এই কাজটি হবে।
তার মানে ক্রমাগত টেক্সট বা পিকচারটি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হতে থাকবে। এর পরেরটা দেখো স্লাইড, বলছে এক্ষেত্রে টেক্সটটি ব্রাউজারের ডান দিক থেকে বাম দিকে একবার স্ক্রল করার পর থেমে যাবে। তার মানে স্লাইড অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এক্ষেত্রে টেক্সটটি ব্রাউজারের ডান দিক থেকে বাম দিকে একবার মাত্র স্ক্রল হবে। তাহলে এটা কিন্তু আগেরটা স্ক্রলটা ছিল বারবার হচ্ছিল, বারবার ডান দিক থেকে বাম দিকে গেল, আবার ডান দিক থেকে বাম দিকে, আবার ডান দিক থেকে বাম দিকে। কিন্তু স্লাইড যখন হচ্ছে তখন বলছে এক্ষেত্রে টেক্সটটি ব্রাউজারের ডান দিক থেকে বাম দিকে একবার মাত্র স্ক্রল করার পর থেমে যাবে। তার মানে মুভমেন্টটা একবারই হবে, ডান দিক থেকে বাম দিকে একবার মুভ করলো পুরো লেখাটা, মুভ করার পর কিন্তু লেখাটা ওখানেই থেমে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। লাস্ট যে ভ্যালুটা আছে, তিনটে ভ্যালু, তাহলে বিহেভিয়ারের একটা ভ্যালু দেখলাম স্ক্রল, যেটা ক্রমাগত মুভমেন্ট হতে থাকছে ডান দিক থেকে বাম দিকে। স্লাইড, যেটা ডান দিক থেকে বাম দিকে একবার মাত্র স্ক্রল হয়ে থেমে যাবে ওখানেই। আর একটা লাস্ট যেটা, সেটা হচ্ছে অল্টারনেট। দেখো অল্টারনেট বলছে এক্ষেত্রে টেক্সটটি ব্রাউজারের ডান দিক থেকে বাম দিকে আসার পর বাউন্স করে বাম দিক থেকে ডান দিকে যাবে এবং এইভাবে ক্রমাগত বাউন্স বা আসা যাওয়া করতে থাকবে। মানেটা কি বুঝলে? মানেটা হচ্ছে বলছে যে টেক্সটটি মার্কিউ ট্যাগের মধ্যে লিখছো সেই টেক্সটটি ডান দিক থেকে বাম দিকে মুভমেন্ট করছে, ডান দিক থেকে বাম দিকে গেল, বাম দিকে আসার পর ডান দিক থেকে বাম দিকে আসার পর আবার বাউন্স করে, মানে এবার উল্টো দিকে মুভমেন্ট করবে। তাহলে একবার ডান দিক থেকে বাম দিকে গেল, তারপরে বাউন্স করে বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, তারপরে আবার যেই ডান দিকে চলে গেল আবার সেখান থেকে বাউন্স করে আবার বাঁ দিকে চলে যাবে। তাহলে এইভাবে ক্রমাগত বাউন্স বা আসা যাওয়া করতে থাকবে। তার মানে এইভাবে কন্টিনিউয়াসলি ডান দিক থেকে বাম, তারপরে আবার বাম দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাম দিক, আবার বাম দিক থেকে ডান দিক, এইভাবে ক্রমাগত কিন্তু বাউন্স বা আসা যাওয়া করতে থাকবে। এইবার দেখো বিহেভিয়ার অ্যাট্রিবিউটটার ডিফল্ট ভ্যালু কোনটা। তাহলে বিহেভিয়ার অ্যাট্রিবিউটটির ডিফল্ট ভ্যালু হলো স্ক্রল। তার মানে ডিফল্ট ভ্যালু মানে তোমরা বুঝেই নিয়েছো যে যদি আমরা বিহেভিয়ার অ্যাট্রিবিউটটাকে ব্যবহার না করি, মার্কিউ ট্যাগের মধ্যে বিহেভিয়ার অ্যাট্রিবিউটকে যদি উল্লেখ না করি, তাহলে কিন্তু সেটা স্ক্রল, ডিফল্ট ভ্যালুটা হবে স্ক্রল। অর্থাৎ স্ক্রল মানে সেটা ক্রমাগত ডান দিক থেকে বাম দিকে এইভাবে মুভমেন্ট হতে থাকবে। তার মানে বারবার ডান দিক থেকে বাম দিক, আবার ডান দিক থেকে বাম দিক, আবার ডান দিক থেকে বাম দিক, এইভাবে ক্রমাগত স্ক্রলিং হতে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? এইবার দেখি আমরা পরবর্তী অ্যাট্রিবিউট। তাহলে পরবর্তী অ্যাট্রিবিউট দেখো ডিরেকশন। বলছে এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে টেক্সটটি কোন দিক থেকে কোন দিকে স্ক্রল হবে তা নির্ধারণ করা হয়। তার মানে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমরা টেক্সটটা কোন দিক থেকে কোন দিক, এতক্ষণ বারবার বলছিলাম আমরা ডান দিক থেকে বাম দিক, তাহলে তোমাদের মনে নিশ্চয়ই বারবার প্রশ্নটা জেগেছে যে সবসময় কি ডান দিক থেকে বাম দিকেই স্ক্রল হবে? আমরা কি দিকটা পরিবর্তন করতে পারবো না? যে বাম দিক থেকে ডান দিক বা ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর, সেটা কি করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। সেটার জন্য এই অ্যাট্রিবিউটটা। তাহলে ডিরেকশন অ্যাট্রিবিউট বলছে দেখো এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে টেক্সটটি কোন দিক থেকে কোন দিকে স্ক্রল হবে তা নির্ধারণ করা হয়। ঠিক আছে? তার মানে কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে যাবে, মুভমেন্টটা হবে, সেটা নির্ধারিত হবে। তাহলে এই অ্যাট্রিবিউটটার ভ্যালুগুলো দেখি। তাহলে এই অ্যাট্রিবিউটটির ভ্যালুগুলি হলো যথাক্রমে ফার্স্ট নাম্বার 1 রাইট। রাইট মানে আমার মুভমেন্টটা হচ্ছে ডান দিকে, বলছে এক্ষেত্রে টেক্সটটি বাম দিক থেকে ডান দিকে স্ক্রল হবে। বুঝতেই পারছো মুভমেন্টটা রাইট ডিরেকশন মানে আমার বাম দিক থেকে আমার চলে যাচ্ছে ডান দিকে, মুভমেন্টটা হচ্ছে ডান দিকের দিকে সরে যাচ্ছে। এর পরের যে মুভমেন্টটা সেটা হচ্ছে লেফট। এক্ষেত্রে টেক্সটটি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হবে, তার মানে লেফট মানে বাঁ দিকে মুভমেন্টটা হবে, তাহলে এক্ষেত্রে টেক্সটটি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হবে। নেক্সট হচ্ছে আপ। এক্ষেত্রে টেক্সটটি নিচ থেকে ওপরে স্ক্রল হবে, তার মানে নিচ থেকে ওপরের দিকে, আপ মানে ওপরে, তাহলে নিচ থেকে ওপরে স্ক্রল হবে। আর নেক্সট হচ্ছে ডাউন। ডাউন বলছে এক্ষেত্রে টেক্সটটি দেখো ওপর থেকে নিচে স্ক্রল হবে, ডাউন মানে নিচে, তার মানে ওপর থেকে নিচে স্ক্রল হবে। তার মানে এই চারটে আছে, রাইট, লেফট, আপ, ডাউন। ডিরেকশন অ্যাট্রিবিউটটার ভ্যালু হচ্ছে এই চারটে, রাইট হতে পারে, লেফট হতে পারে, আপ হতে পারে, ডাউন।
রাইট মানে হচ্ছে ডান দিকে যাবে মুভমেন্টটা, মানে বাম দিক থেকে ডান দিকে মুভমেন্ট হবে। লেফট মানে বাঁ দিক, তার মানে ডান দিক থেকে বাম দিকে মুভমেন্ট হবে। আপ মানে ওপরে, তার মানে নিচ থেকে ওপরে মুভমেন্ট হবে। আর ডাউন মানে হচ্ছে নিচে, তার মানে ওপর থেকে নিচে স্ক্রল হবে। এবার দেখো ডিফল্ট ভ্যালু, তাহলে ডিফল্ট ভ্যালু কি? এই অ্যাট্রিবিউটটির ডিফল্ট ভ্যালু হলো লেফট। তার মানে লেফট মানে হচ্ছে, অর্থাৎ টেক্সটটি সাধারণত ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হয়। তার মানে যদি ডিরেকশন অ্যাট্রিবিউট তুমি ব্যবহার না করো, সেক্ষেত্রে টেক্সটটি সবসময় ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হবে, অর্থাৎ এর ডিফল্ট ভ্যালুটা হচ্ছে লেফট। বুঝতেই পারছো? এর সাথে বাকি অ্যাট্রিবিউটগুলো দেখি কি কি আছে। প্রথমে হচ্ছে দেখো উইথ, বলছে উইথ কি কাজ করছে, বলছে এই অ্যাট্রিবিউটটি মার্কিউ টেক্সটটির স্ক্রলিং অঞ্চলের চওড়া কমাতে বা বাড়াতে সাহায্য করবে। তার মানে কতটা অঞ্চল জুড়ে মার্কিউ টেক্সটটি স্ক্রল হবে, পুরো গোটা স্ক্রিন জুড়ে স্ক্রল হবে না স্ক্রিনের অর্ধেক এরিয়াতে স্ক্রল হবে, সেইটা ঠিক করছে হচ্ছে উইথ অ্যাট্রিবিউট। তার মানে কতটা অঞ্চল চওড়া, কতটা চওড়া অঞ্চলের মধ্যে তোমার মার্কিউ টেক্সটটি স্ক্রল হবে, মানে নড়াচড়া করবে, সেটি উইথ অ্যাট্রিবিউট দিয়ে ঠিক হয়। তাহলে বলছে দেখো এই অ্যাট্রিবিউটটি মার্কিউ টেক্সটটির স্ক্রলিং অঞ্চলের চওড়া কমাতে বা বাড়াতে সাহায্য করে। তুমি যদি উইথ না ইউজ করো তাহলে এটা পুরো গোটা স্ক্রিনটাকে নিয়ে নেয়, কিন্তু তুমি উইথ দিয়ে তুমি ফিক্সড করতে পারো যে স্ক্রিনের কতটা এরিয়ার মধ্যে তোমার এটা স্ক্রল হবে। এরপরের অ্যাট্রিবিউটটা দেখো হাইট, বলছে এই অ্যাট্রিবিউটটি মার্কিউ টেক্সটটির স্ক্রলিং অঞ্চলের দৈর্ঘ্য কমাতে বা বাড়াতে সাহায্য করে। তার মানে ঠিক উইথ যেরকম চওড়াটা, স্ক্রলিং অঞ্চলের চওড়াটা ঠিক করছিল, হাইটটা হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কতটা হবে স্ক্রলিং এরিয়ার, সেটা দৈর্ঘ্যটা কমাতে বা বাড়াতে সাহায্য করে। পরের অ্যাট্রিবিউটটাতে আসি, দেখো বিজি কালার। এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে স্ক্রলিং অঞ্চলের ব্যাকগ্রাউন্ড কালারকে পরিবর্তন করা যায়। দেখো এর আগে আমরা বিজি কালারটাকে বডির মধ্যে ইউজ করেছি, বডি ট্যাগের অ্যাট্রিবিউট, সেখানে আমরা জানি যে বডি ট্যাগের মধ্যে ইউজ করলে পুরো ওয়েব ডকুমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এবার বলছি বিজি কালার এই অ্যাট্রিবিউটটা তুমি মার্কিউ ট্যাগের মধ্যেও ইউজ করতে পারো। মার্কিউ ট্যাগের মধ্যে ইউজ করলে কি হবে, এই অ্যাট্রিবিউটটি যদি তুমি মার্কিউর মধ্যে ইউজ করো, তবে ওই যে স্ক্রলিং অঞ্চলের মধ্যে লেখাটা স্ক্রল হচ্ছে, সেই স্ক্রলিং অঞ্চলের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। তাহলে যে স্ক্রলিং অঞ্চলটা জুড়ে তোমার মার্কিউ টেক্সটটা ক্রমাগত স্ক্রল হতে থাকছে, তার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পরিবর্তন হবে। এইবার দেখো স্ক্রল অ্যামাউন্ট, বলছে এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে টেক্সটের স্ক্রলিংয়ের গতি বাড়ানো যায়। তার মানে এই অ্যাট্রিবিউটটার ভ্যালু দিয়ে তুমি স্ক্রল অ্যামাউন্ট, এটা দিয়ে তুমি কত স্পিডে স্ক্রল হবে, লেখাটা কি আস্তে আস্তে স্ক্রল হবে, মানে আস্তে আস্তে তোমার মুভমেন্ট হতে হতে যাবে, নাকি খুব দ্রুত হবে, না মাঝারি গতিতে হবে, সেই জিনিসটা তুমি স্ক্রল অ্যামাউন্ট অ্যাট্রিবিউটটা দিয়ে ঠিক করতে পারো। যে দেখো সেই জন্যই বলছে এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে টেক্সটের স্ক্রলিংয়ের গতি বাড়ানো যায়। তার মানে স্ক্রল অ্যামাউন্টের ভ্যালু যদি খুব বেশি হয় তাহলে খুব স্পিডে মুভ করবে, খুব স্পিডে স্ক্রলিং হবে। এর পরের অ্যাট্রিবিউটটা দেখো স্ক্রল ডিলে, বলছে এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে দুটি স্ক্রলের মধ্যে সময়ের ব্যবধান নির্ধারণ করা হয়। অর্থাৎ এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে মার্কিউ টেক্সটটির গতি কম করা যায়। তার মানে স্ক্রল ডিলেটা কি করছে, স্ক্রল ডিলেটা হচ্ছে দুটি স্ক্রলের মধ্যে কতটা গ্যাপিং থাকবে, মানে একটা স্ক্রল হওয়ার পর পরের স্ক্রলটা কতক্ষণ পর হবে, সেই সময়টার গ্যাপিংটা কিন্তু সেই সময়টাকেই বলা হচ্ছে ডিলে। সেই ডিলেটা কিন্তু ঠিক করা হয় স্ক্রল ডিলে অ্যাট্রিবিউটটা দিয়ে। তার মানে এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমি মার্কিউ টেক্সটির গতিটাকে কি করতে পারি, কমিয়ে দিতে পারি। তার মানে স্ক্রল অ্যামাউন্ট অ্যাট্রিবিউট দিয়ে গতি বাড়ানো হয়, আর স্ক্রল ডিলে দিয়ে আমি মার্কিউ টেক্সটের গতিটাকে কি করতে পারি, কম করতে পারি, স্ক্রলিংয়ের গতিটাকে কম করে দিতে পারি। এরপর দেখো লুপ। লুপ বলছে দেখো এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে মার্কিউ টেক্সটটি কতবার স্ক্রল করবে তা নির্ধারণ করা যায়। তার মানে আমরা এর আগে বলেছিলাম যে স্ক্রলটা এমনিতে তোমার ক্রমাগত হতে থাকে, কন্টিনিউয়াসলি হতে থাকে, কিন্তু লুপ অ্যাট্রিবিউটটা দিয়ে তুমি ঠিক করতে পারো যে কতবার তুমি স্ক্রলটা চাইছো, 10 বার চাইছো না 5 বার চাইছো। যদি ধরো তুমি লুপের ভ্যালু লেখো 5,
মার্কিউ ট্যাগের মধ্যে লুপের ভ্যালু যদি লেখো 5, তার মানে মার্কিউ টেক্সটটি কতবার স্কল হবে? 5বার স্কল হবে। তার মানে 5বার স্কল হওয়ার পরে কিন্তু থেমে যাবে, আর স্কল হবে না। বুঝতেই পারলে তাহলে ব্যাপারটা। এরপরে দেখো ভি স্পেস বলছে এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে মার্কিউ টেক্সটের ভার্টিক্যাল মার্জিন পরিবর্তন করা যায়। অর্থাৎ মার্কিউ টেক্সটটির উপর ও নিচে কতটা ফাঁকা জায়গা থাকবে তা এই অ্যাট্রিবিউটটির দ্বারা ঠিক করা হয়। তার মানে একটা মার্কিউ টেক্সটের ভার্টিক্যাল মার্জিন, আমরা আগেই বলেছি ভার্টিক্যাল মার্জিন মানে হচ্ছে ওপর আর নিচ। তাহলে একটা মার্কিউ টেক্সটের ওপর এবং নিচে কতটা ফাঁকা জায়গা থাকবে, কতটা ফাঁকা অঞ্চল থাকবে, সেইটা ঠিক করা হয় কিন্তু ভি স্পেস দিয়ে। তার মানে একটা মার্কিউ এরিয়া, স্কলিং এরিয়ার ওপরে কতটা ফাঁকা থাকবে, নিচে কতটা ফাঁকা থাকবে, সেটা ভি স্পেস দিয়ে ঠিক হয়। তার মানে এর উল্টোটা আছে এই স্পেস। তাহলে পরের অ্যাট্রিবিউটটা দেখি, এই স্পেস। এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করে মার্কিউ টেক্সটের হরাইজেন্টাল মার্জিন পরিবর্তন করা যায়। অর্থাৎ মার্কিউ টেক্সটটির বাম দিকে ও ডান দিকে কতটা ফাঁকা জায়গা থাকবে তা এই অ্যাট্রিবিউটটির দ্বারা ঠিক করা হয়। তার মানে ভি স্পেস হচ্ছে ওপর এবং নিচে, মার্কিউ টেক্সটটির ওপর এবং নিচে কতটা ফাঁকা জায়গা থাকবে, আর এই স্পেস দিয়ে মার্কিউ টেক্সটটির বাম দিক এবং ডান দিকে কতটা ফাঁকা জায়গা থাকবে তা কিন্তু এই অ্যাট্রিবিউটটা দিয়ে ঠিক করা হয়। তার মানে এই স্পেসটা হচ্ছে লেফট এবং রাইট মার্জিন, আর ভি স্পেস হচ্ছে আপ এবং বটম মার্জিন, এইটা কিন্তু ঠিক হয়। তার মানে এবার দেখো আমরা তো অনেকগুলো অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম মার্কিউ ট্যাগের। আমরা পরপর অ্যাট্রিবিউটগুলো দেখলাম, যে প্রথমে দেখো বিহেভিয়ার অ্যাট্রিবিউট দেখলাম, তারপরে ডিরেকশন অ্যাট্রিবিউট দেখলাম, তারপরে উইথ, হাইট, তারপরে বিজি কালার, স্কল অ্যামাউন্ট, স্কল ডিলে, লুপ, ভি স্পেস এবং এই স্পেস, এতগুলো অ্যাট্রিবিউট আমরা মার্কিউ ট্যাগের দেখলাম। এবার আমরা কয়েকটা একটু উদাহরণ একটু দেখে নিই, তাহলে তোমাদের ব্যাপারটা রিলেট করতে সুবিধা হবে। তাহলে প্রথম উদাহরণটায় আসি। তাহলে দেখো উদাহরণ 1-এ আমি দেখো একটা মার্কিউ ট্যাগ ওপেন করছি। মার্কিউ ট্যাগ দেখো লেস দ্যান, তারপর মার্কিউ স্পেস দিয়ে বিহেভিয়ার ইকুয়াল টু স্লাইড, আমি বিহেভিয়ার অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করলাম। স্পেস দিয়ে ডিরেকশন ইকুয়াল টু ডাউন, তারপরে এটাকে গ্রেটার দ্যান দিলাম। এর মধ্যে যে টেক্সটটা লিখছি করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, তারপর মার্কিউ ট্যাগ শেষ করলাম। তার মানে বুঝতেই পারছো করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লেখাটি যেহেতু তুমি মার্কিউ ট্যাগের মধ্যে লিখেছো, তার মানে এই লেখাটি কিন্তু এখন স্ক্রলিং হবে, এই লেখাটিই কিন্তু মুভমেন্ট হবে। এখন মুভমেন্টটা কীরকম হচ্ছে দেখো, বিহেভিয়ারের ভ্যালু আমি দিয়েছি স্লাইড। তাহলে আমরা জানি যে বিহেভিয়ারের ভ্যালু যদি স্লাইড হয় তাহলে মুভমেন্টটা, স্ক্রলিংটা একবার হওয়ার পরই থেমে যায়, তাই তো? কারণ বিহেভিয়ারের 3টে ভ্যালু আমরা দেখলাম, স্ক্রল, স্লাইড আর একটা অল্টারনেট, যেখানে স্ক্রলটা কিন্তু ক্রমাগত হয়, স্লাইড মানে মুভমেন্টটা কিন্তু একবার হয়েই থেমে যাবে। এইবার দেখো মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, ডিরেকশন ইকুয়াল টু ডাউন। তাহলে ডিরেকশন ইকুয়াল টু ডাউন মানে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, তার মানে ওপর থেকে নিচ, এইভাবে মুভমেন্টটা হবে। তাহলে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লেখাটি কি হবে দেখো, এক্ষেত্রে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লেখাটি উপর থেকে নিচে একবার স্ক্রল হওয়ার পর থেমে যাবে। তার মানে বুঝতেই পারলে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লেখাটি উপর থেকে নিচে একবার স্ক্রল হওয়ার পরে কিন্তু থেমে যাবে। ক্লিয়ার? তাহলে এবার পরবর্তী উদাহরণটাতে আসি। উদাহরণ 2-তে দেখো এখানেও আমরা সেরকম মার্কিউ ট্যাগ ওপেন করলাম। এর ভেতর স্পেস দিয়ে আমি লিখছি বিহেভিয়ার ইকুয়াল টু অল্টারনেট। তার মানে এবারে হচ্ছে অল্টারনেট অ্যাট্রিবিউটটা, বিহেভিয়ারের ভ্যালু লিখছি অল্টারনেট, স্পেস দিয়ে স্ক্রল ডিলে ইকুয়াল টু 200, তারপর আমি গ্রেটার দ্যান দিলাম, দিয়ে যে টেক্সটটি লিখছি করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, তারপর মার্কিউ ট্যাগকে শেষ করছি। তার মানে দেখো অল্টারনেট মানে আমরা কি বললাম, অল্টারনেট মানে হচ্ছে তোমার দেখো এখানে ডিরেকশন কি আমি কিছু লিখেছি, ডিরেকশন অ্যাট্রিবিউটকে ব্যবহার করিনি, তার মানে ডিরেকশন তার ডিফল্ট ভ্যালু নেবে। তাহলে ডিফল্ট ভ্যালু কি, ডান দিক থেকে বাম দিক, অর্থাৎ ডিরেকশনের ডিফল্ট ভ্যালু হচ্ছে লেফট, ডিরেকশনের ডিফল্ট ভ্যালু হচ্ছে লেফট। তার মানে এক্ষেত্রে টেক্সটটি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হবে। এবার দেখো যেহেতু বিহেভিয়ারের ভ্যালু আছে অল্টারনেট, তার মানে ডান দিক থেকে বাম দিক স্ক্রল হওয়ার পর আবার বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, ডান দিক থেকে বাম দিক গেল, সেখান থেকে বাউন্স করে বাম দিক থেকে ডান দিকে চলে গেল, আবার ওখান থেকে বাউন্স করে ডান দিক থেকে বাম,
আবার ওখান থেকে বাউন্স করে আবার ডান দিকে চলে গেল। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি হবে। আর স্ক্রল ডিলে ইকুয়াল টু 200 মানে হচ্ছে দুটি স্ক্রলের মধ্যে কত মিলি সেকেন্ডের গ্যাপ থাকবে, 200 মিলি সেকেন্ড। এটা হচ্ছে মিলি সেকেন্ডে ভ্যালুটা হয়, তো 200 মিলি সেকেন্ডের কিন্তু ব্যবধান থাকবে দুটি স্ক্রলের মধ্যে। তাহলে দেখো এক্ষেত্রে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লেখাটি ডান দিক থেকে শুরু করে বাম দিক ও বাউন্স করে বাম দিক থেকে ডান দিকে এইভাবে ক্রমাগত স্ক্রল হতে থাকবে এবং দুটি স্ক্রলের মধ্যে সময়ের ব্যবধান হলো 200 মিলি সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো অল্টারনেট হওয়ার জন্য ডান দিক থেকে বাম দিকে গেল, ওখান থেকে বাউন্স করে আবার বাম দিক থেকে ডান দিকে চলে আসবে এবং দুটি স্ক্রলের মধ্যে কতটা গ্যাপিং থাকবে, 200 মিলি সেকেন্ড। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি হতে থাকবে। পরের উদাহরণটাতে আসি। দেখো এখানে মার্কিউ ট্যাগ ওপেন করে আমি বিহেভিয়ার ইকুয়াল টু স্ক্রল লিখেছি। তাহলে বিহেভিয়ার ইকুয়াল টু স্ক্রল, লুপ ইকুয়াল টু 10, তারপর গ্রেটার দ্যান দিয়ে এর মধ্যে টেক্সটটা লিখেছি করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, তারপর মার্কিউ ট্যাগকে শেষ করেছি। তার মানে দেখো বিহেভিয়ার ইকুয়াল টু স্ক্রল লেখা মানে লেখাটা কিন্তু আমার ক্রমাগত মুভমেন্ট হতে থাকবে, ক্রমাগত স্ক্রল হতে থাকবে, রাইট। এবার দেখো ডিরেকশন এখানেও নেই, তার মানে বুঝতেই পারছো ডান দিক থেকে বাম দিকে এইভাবে ক্রমাগত স্ক্রল হতে থাকবে, বারবার ডান দিক থেকে বাম দিকে এইভাবে লেখাটা স্ক্রল হবে। এবং লুপ ইকুয়াল টু 10, লুপ ইকুয়াল টু 10 মানে এরকম কতবার স্ক্রল হবে, 10 বার। যদি লুপের ভ্যালু না লেখো তাহলে কিন্তু এটা ক্রমাগত হচ্ছিল, কিন্তু লুপ 10 দেওয়া মানে লেখাটা কবার স্ক্রল হবে, 10 বার। তার মানে দেখো এক্ষেত্রে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন লেখাটি ডান দিক থেকে বাম দিকে মোট 10 বার স্ক্রল হবে। তাহলে বুঝতেই পারলে এই তিনটে উদাহরণ। তাহলে এবার আমরা একটু এই যে দুটো ট্যাগ সম্পর্কে আজকে জানলাম আজকের ক্লাসে। প্রথমে যেটা অ্যাঙ্কার ট্যাগ এ ট্যাগ এবং তারপরে যেটা হচ্ছে মার্কিউ ট্যাগ, এই দুটো ট্যাগের একটু প্র্যাকটিক্যাল একটু করে দেখাই, তাহলে তোমাদের আমার মনে হয় ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা নোটপ্যাড ফার্স্টে ওপেন করব। দেখতে পাচ্ছ। তাহলে আগে আমরা অ্যাঙ্কার ট্যাগের প্র্যাকটিক্যালটা করি। অ্যাঙ্কার ট্যাগ আমরা কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই। অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমরা কোনো একটা হাইপারলিঙ্ক টেক্সটকে আমরা আরেকটা নতুন পেজ আমরা খুলতে পারি। মানে হচ্ছে এখানে দুটো পেজের মধ্যে আমরা সংযোগ স্থাপন করব। একটা পেজ আছে, সেই পেজের মধ্যে আমার একটা লেখা থাকবে, সেই লেখাতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার কি হবে, আর একটা পেজ খুলে যাবে। তাহলে এইটা নিয়ে আমরা একটুখানি প্র্যাকটিক্যালটা করি। তাহলে যেরকম দেখো প্রথমে আমরা HTML ট্যাগ ওপেন করি। তাহলে HTML ট্যাগ ওপেন করলাম, এর মধ্যে হেড ট্যাগ ওপেন করলাম, এর মধ্যে টাইটেল ট্যাগ ওপেন করলাম, টাইটেল ট্যাগের মধ্যে আমি ধরো এখানে টাইটেল নাম দিলাম পেজ, ধরো এটাকে নাম দিলাম হোম পেজ। তারপরে টাইটেল আমি শেষ করলাম, তারপরে যেটা শেষ করব হেডকে আমি শেষ করব। তারপর দেখো বডি ট্যাগ ওপেন করলাম। বডি ট্যাগের মধ্যে আমরা দেখো একটা অ্যাট্রিবিউট জানি যে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি পেজটার। তাহলে বিজি কালার ইকুয়াল টু ইয়েলো দিলাম। এইবার দেখো এইখানে আমরা আমাদের স্কুলের নামটাকে ফার্স্টে লিখছি, করঞ্জলি বিকে ইনস্টিটিউশন। তাহলে এই লেখাটাকে আমি পেজের মাঝখানে লিখতে চাইছি। তাহলে মাঝখানে লিখতে চাইলে তোমাকে কোন ট্যাগ ইউজ করতে হবে, সেন্টার ট্যাগ জানো নিশ্চয়ই। এর মধ্যে আমি কি করছি দেখো একটা ফন্ট ট্যাগ ওপেন করছি। ফন্ট ট্যাগ দিয়ে আমি লেখাটার একটু কালার দেবো। ফন্ট দেখো কালার ইকুয়াল টু ব্লু দিলাম, নীল কালার দিলাম। সাইজ
ফন্ট ট্যাগের সাইজ তোমরা জানো ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 7, মিনিমাম 1। ফেস দিয়ে আমরা স্টাইল দিতে পারি, লেখার স্টাইল। তাহলে আমরা এটাকে অ্যালজেরিয়ান করি। তাহলে দেখো ফন্ট ট্যাগটাকে, ওপেনিং ট্যাগটাকে গ্রেটার দ্যান দিয়ে শেষ করলাম, করে এর মধ্যে আমাদের স্কুলের নামটা লিখছি। করঞ্জলি বিকে ইনস্টিটিউশন। এইবার দেখো আমার সেন্টার ট্যাগ ওপেন করেছি, তারপর ফন্ট ট্যাগ। তাহলে ক্লোজিংয়ের নিয়মটা কী হবে? উল্টোটা। তাহলে আগে ফন্ট ট্যাগ ক্লোজ হবে, তারপরে সেন্টার ট্যাগ, তাই তো? তাহলে ফন্ট ট্যাগ ক্লোজ করলাম। তারপরে দেখো সেন্টার ট্যাগ ক্লোজ করলাম। এইবার দেখো এখানে আমার একটা টেক্সট লেখা থাকবে, যে টেক্সটটাতে ক্লিক করলে আমার কিন্তু সমস্ত স্কুলের, আমার করঞ্জলি বিকে ইনস্টিটিউশনের যত আমার পিকচার আছে সেই পিকচারগুলোর নিয়ে একটা পেজ থাকবে। সেই পিকচার নিয়ে যে পেজটা আছে সেইটা কিন্তু ওপেন হবে। তার মানে একটা টেক্সট আমি যদি এরকম লিখে রাখি যে পিকচার গ্যালারি বলে, তাহলে ওই পিকচার গ্যালারিতে যদি আমি ক্লিক করি তখন হচ্ছে আমার স্কুলের যতগুলো ছবি আছে সেই ছবি নিয়ে যে পেজটা আছে সেই পেজটা কিন্তু আমার ওপেন হবে। ঠিক আছে? তাহলে এইবার দেখো আমরা কি করছি। এখানে অ্যাঙ্কার ট্যাগ ওপেন করছি। ভালো করে জিনিসটা একটু খেয়াল করো। প্রথমে অ্যাঙ্কার ট্যাগ ওপেন করলাম। দেখো অ্যাঙ্কার ট্যাগের অ্যাট্রিবিউট আমরা জানি href ইকুয়াল টু, এই href এর মধ্যে ধরো আমার একটা পেজের নাম দিলাম, ধরো পিকচার। আমি পেজটার নাম দিলাম pictures.html। তার মানে এই নামের একটা ওয়েব পেজ থাকবে, pictures.html এই নামের একটা ওয়েব পেজ থাকবে, যে ওয়েব পেজটি ওপেন হবে। বুঝতেই পারছো, এখন আমি এই পেজটা বানাইনি, তাহলে pictures.html এই নামের একটি পেজ থাকবে, যে পেজটি কিন্তু ওপেন হবে ক্লিক করলে, এবং এই পেজটার মধ্যে আমার স্কুলের কতগুলো ছবি থাকবে। ঠিক আছে? তাহলে অ্যাঙ্কার ট্যাগ href ইকুয়াল টু pictures.html। এবার এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লেখাটা কি লেখা থাকবে? লেখাটা যেটা লেখা থাকবে দেখো সেটা লিখছি আমি, ধরো এরকম পিকচার গ্যালারি। আমরা লেখাটা লিখলাম হচ্ছে পিকচার গ্যালারি। তার মানে এই পিকচার গ্যালারিতে আমি যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে pictures.html এই পেজটি ওপেন হবে। এইবার অ্যাঙ্কার ট্যাগকে শেষ করলাম। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এইটুকুনি হচ্ছে আমার অ্যাঙ্কার ট্যাগের কাজ। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে একটা pictures.h গ্যালারি, দেখো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে শুধু এই লেখাটা লিখেছি পিকচার্স গ্যালারি। তাহলে এই পিকচার গ্যালারিতে যেই তুমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছ, মাউস পয়েন্টারটা হ্যান্ড সিম্বল হয়ে যাবে, এবং যেই ক্লিক করছো সঙ্গে সঙ্গে কোন পেজ ওপেন হবে? pictures.html। ঠিক আছে? তাহলে অ্যাঙ্কার ট্যাগ শেষ করার পর আমি বডি ট্যাগ শেষ করছি। এবং তারপর HTML ট্যাগ শেষ করছি। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটু আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে পিকচার গ্যালারি, এই লেখাটা তো খুব স্মল আসবে, তাহলে আমি এই লেখাটার একটু সাইজটা যাতে একটু বড় হয়, যাতে তোমরা জিনিসটা দেখতে পাও, সেই জন্য আমি এই পিকচার গ্যালারিটাকে আমি একটা হেডিং ট্যাগের মধ্যে লিখছি। ধরে নাও হেডিংয়ের সব থেকে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে তোমরা জানো H1, আর মিনিমাম সাইজ হচ্ছে H2, মিনিমাম H6। H1 হচ্ছে সব থেকে বড়ো সাইজ, আর H6 হচ্ছে সব থেকে ছোটো। তো আমি ধরো এখানে H2 পিকচার গ্যালারি এই লেখাটাকে আমি H2 ট্যাগের মধ্যে লিখছি। তাহলে আমার লেখাটা একটুখানি তোমাদের দেখতে সুবিধা হবে। দেখে নিচ্ছ
দেখো পিকচার গ্যালারিটাকে আমি H2 ট্যাগের মধ্যে লিখেছি, তার মানে দেখো অ্যাঙ্কার ট্যাগ ওপেন করেছো, তারপরে H2 ট্যাগ ওপেন করেছো, তারপর লিখছো পিকচার গ্যালারি, তারপর লিখছো পিকচার গ্যালারি। তাহলে ক্লোজিংয়ের নিয়ম হচ্ছে ফার্স্টে H2, উল্টো পথে হবে, ফার্স্টে H2 তারপরে অ্যাঙ্কার ট্যাগ। ঠিক আছে, এইবার দেখো এই পেজটাকে আমি সেভ করছি। তাহলে ডেস্কটপে সেভ করব। তাহলে ডেস্কটপে আমি পেজটার নাম দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, যেহেতু এটা আমার হোম পেজ, তাহলে home_page ডট HTML সেভ করলাম। ঠিক আছে, তাহলে home_page ডট HTML, দেখো আমার পেজটা দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি একটু এটাতে খুলি, দেখো করঞ্জলি বিকে ইনস্টিটিউশন লেখাটা আছে, পিকচার গ্যালারি দেখতে পাচ্ছ, লিঙ্ক কালারটা নীল কালারের আছে, লিঙ্কের কালারটা নীল আছে দেখতে পাচ্ছ তোমরা। এবং দেখো এখানে যেই মাউস কার্সার নিয়ে যাচ্ছি, দেখো এটা হ্যান্ড সিম্বল চলে এসেছে। দেখো আমার এইটা মাউস কার্সারটাকে যখনই লেখাটার ওপর নিয়ে যাচ্ছ, আমার সিম্বলটা কি হয়ে গেছে, হ্যান্ড সিম্বল। এইবার দেখো আমার পেজটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এইটা হচ্ছে ইউআরএল, এইটাকে বলা হয় ইউআরএল। দেখো কি পেজ ওপেন হচ্ছে, এখানে যে পেজটা আছে home_page ডট HTML, এই পেজটা। তাহলে এইবার এইটাতে ক্লিক করলে কোন পেজ ওপেন হবে, এটাতে ক্লিক করলে কোন পেজ ওপেন হওয়ার কথা, পিকচার্স ডট HTML। এই যে পিকচার গ্যালারি, এই লেখাটার ওপর ক্লিক করলে কোন পেজ ওপেন হওয়ার কথা, পিকচার্স ডট HTML, তাই তো? তাহলে সেটা কি এখনও আমি ক্রিয়েট করেছি? এখন আমি কিন্তু ক্রিয়েট করিনি। তাহলে এই মুহূর্তে তুমি যদি দেখো এটার ওপর যদি ক্লিক করো, ধরো আমি এটার ওপর ক্লিক করলাম, তাহলে দেখো ইউ আর নট কানেক্টেড দেখাচ্ছে, মানে পেজটা খুঁজে পাওনি, পেজটাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, বুঝতে পারলে? তাহলে এইবার দেখো আমি কিন্তু এইবারে পেজটাকে তৈরি করব, পিকচার্স ডট HTML পেজটাকে কিন্তু তৈরি করব, এই যে পিকচার্স ডট HTML এই পেজটাকে তৈরি করব। তাহলে দেখো আবার একটা নোটপ্যাড নিলাম নতুন করে, এর মধ্যে দেখো প্রথমে HTML ট্যাগ ওপেন করলাম, তারপরে হেড ট্যাগ ওপেন করলাম, তারপর টাইটেল ট্যাগ, এই টাইটেল ট্যাগের মধ্যে আমি নাম দিলাম গ্যালারি, টাইটেলের নামটা দিয়ে দিলাম গ্যালারি, দিয়ে টাইটেল ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম। তারপরে দেখো বডির এখানে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা আগেরটায় নিয়েছিলাম ইয়েলো কালার নিয়েছিলাম, হোম পেজটার ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম ইয়েলো, এখানে এখানে পেজটার ব্যাকগ্রাউন্ড কালার ধরে নাও আমি নিলাম হচ্ছে পিঙ্ক। এইবার আমি কতগুলো পিকচার আমি নেব, তাহলে দেখো এই পিকচারের জন্য দেখো আমি যদি তোমাদের আমার পিকচার ফোল্ডারটাকে দেখাই, তাহলে দেখো এই যে পিকচার্স ফোল্ডার দেখতেই পাচ্ছ, এই পিকচার ফোল্ডারের মধ্যে দেখো আমাদের স্কুলের কতগুলো ছবি আছে, KBKI1.jpg এটা এই পিকচারটার নাম, তারপর একটা KBKI2, তাহলে এই 4টে পিকচার ধরো আমি আনবো আমার পেজটার মধ্যে, এবং প্রত্যেকটার নাম একটু দেখে নিয়েছো, নামগুলো আছে দেখো KBKI1, KBKI2, KBKI3, KBKI4। তাহলে এই 3টে পিকচারকে আমি যদি ডেস্কটপে নিয়ে আসি, কপি করে ডেস্কটপে, তাহলে আর পুরো অ্যাড্রেসটা লিখতে হয় না। তাহলে দেখো আমি 4টে পিকচারকে ডেস্কটপে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ 4টে পিকচার আমার চলে এসেছে ডেস্কটপে, আর একটা আনতে হবে। তাহলে দেখো এই যে 4টে পিকচার আমি ডেস্কটপে নিয়ে এসেছি, KBKI1, 2, 3, 4। তাহলে এইবার এই 4টে পিকচারকে আমি এই পেজের মধ্যে দেখাবো। তাহলে কোন ট্যাগের মধ্যে করতে হয়, IMG ট্যাগ, আগের দিনই বলেছি। তাহলে IMG ট্যাগ, তাহলে এবার দেখো IMGর মূল অ্যাট্রিবিউট হচ্ছে SRC, ঠিক আছে? তাহলে SRCর মধ্যে দেখো আমি প্রথম যেটা হচ্ছে কি নাম আছে, দেখো পিকচারটার নাম কি আছে, দেখো KBKI1.jpg, সবগুলোই JPG ইমেজ, এটা KBKI4.jpg, সবগুলোই JPG ইমেজ। তাহলে আমি পরপর লিখতে থাকি, IMG SRC KBKI1.jpg, JPEG ইমেজ, ঠিক আছে?
তাহলে এইটা একটা আইএমজি ট্যাগ লিখলাম, তুমি যদি চাও তো একটা বর্ডারও দিয়ে দিতে পারো। তাহলে বর্ডার ইকুয়াল টু, ধরে নাও বর্ডার ইকুয়াল টু দিলাম 5, ঠিক আছে, বর্ডার ইকুয়াল টু 5। আর ধরো উইথ আর হাইটটা একটু দিয়ে দিলাম, তাহলে ধরো উইথ পিকচারগুলোর উইথ হচ্ছে সাপোজ 400 আর হাইট হচ্ছে সাপোজ 380। আচ্ছা, এটাকে 460 করে দিলাম, 460 380, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পিকচার। তারপরে আমি একটা বিআর ট্যাগ লিখলাম, বিআর ট্যাগ মানে হচ্ছে ব্রেক, মানে পরের পিকচারটা নতুন লাইনে আসবে। তাহলে আইএমজি এসআরসি kbki1.jpg, এটা হচ্ছে আমার পিকচারটার নাম। বর্ডার 5 উইথ 460, হাইট হচ্ছে 380, পিকচারটার উইথ হচ্ছে 460 হবে, এবং মানে চওড়াটা হচ্ছে 460 আর হাইটটা হচ্ছে 380। তাহলে এই সেম জিনিসটাকে আমি যদি কপি করি, দেখো কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। শুধু পিকচারের নামটা kbki1 থেকে kbki2 করব, বাকি জিনিসটা একই রাখছি। মানে প্রত্যেকটা পিকচারের উইথ আর হাইট সব সেম থাকবে, শুধু নামগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা দেখো kbki1 হয়েছে, এবার kbki2। আবার কন্ট্রোল ভি করলাম, kbki1টাকে চেঞ্জ করে দিলাম 3। আর একটা পিকচার আছে, তাহলে এটাকে করব kbki4। তাহলে 4টে পিকচার হয়ে গেছে, 1 2 3 4। আচ্ছা, এইবার সবগুলো পিকচারকে তুমি যদি সেন্টার ট্যাগের মধ্যে লেখো, তাহলে কি হবে, সবগুলো পিকচার আমার কি কোথায় অ্যালাইনমেন্ট হয়ে যাবে, পেজের মাঝখানে। তাহলে সেন্টার ট্যাগের মধ্যে সব পিকচারগুলোকে লিখে দিলাম। দেখো 4টে ইমেজ ট্যাগকে আমি সেন্টার ট্যাগের মধ্যে লিখছি, দেখতে পেলে? দেখো 4টে ইমেজ ট্যাগ, সেটাকে আমি লিখেছি সেন্টার ট্যাগের মধ্যে। তাহলে 4টে পিকচার আমার সেন্টারে পেজের মাঝখানে দেখাবে। তাহলে সেন্টার ট্যাগ ক্লোজ করার পর এইবার ক্লোজ হবে বডি ট্যাগ, তারপরে ক্লোজ হবে HTML। হলো। এইবার দেখো পেজটাকে কি নামে সেভ করতে হবে। দেখো আগের পেজটা আমি খুললাম, এটা হচ্ছে আমার আগের পেজ, হোম পেজ, যেটা আমি লিখেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, এবং এর মধ্যে একটা হাইপার লিঙ্ক ইউজ করেছি পিকচার গ্যালারি নামে, যেটাকে আমি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখেছি। এখন দেখো এই যে এইটাতে ক্লিক করলে যে পেজটা খুলবে, সেই পেজটার নাম কি, সেই পেজটার নাম দেখো এখানে লিখে দেওয়া আছে, pictures.html। এই পিকচার গ্যালারি এটাতে খুললে যে পেজটি ওপেন হবে তার নাম হতে হবে pictures.html। তার মানে এই যে পেজটা বানাচ্ছি, এই যে গ্যালারি পেজটা বানাচ্ছি পিকচার গ্যালারি, এই পেজটাকে আমি এবার যখন সেভ করব, ফাইলে গেলাম, সেভ অ্যাজ ডেস্কটপ, তখন এর নামটা কি হবে, কি নাম দেখলাম আমরা, পিকচার্স এস আছে .html। তাহলে লাস্টে একটা এস আছে, তাহলে pictures.html। দেখো এই নামে সেভ করছি, pictures.html, সেভ করলাম। ব্যাপারটা বুঝতে পারছো? এবার দেখো এটাকে মিনিমাইজ করছি, এটাকেও মিনিমাইজ করলাম। এইবার দেখো এই যে পিকচার্স বলে পেজটা আছে, আর আমার এইটা হচ্ছে হোম পেজ। তাহলে এই হোম পেজের সাথে এই পেজটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পিকচার পেজটা, 4টে পিকচার আছে। তাহলে এই হোম পেজের সাথে এই পেজটা কানেক্টেড হয়েছে। কিভাবে কানেক্টেড হয়েছে দেখো, তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো আমি খুললাম, খোলার পর এইবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আগেরটাই কিন্তু খোলেনি পেজটা। এইবার আমি এখানে ক্লিক করছি, দেখো এখনও ক্লিক করিনি, মাউস কার্সার নিয়ে যাচ্ছি পিকচার গ্যালারির ওপর, এটাই হচ্ছে আমার হাইপার লিঙ্ক টেক্সট। এটার ওপর যেই নিয়ে যাচ্ছ, সিম্বলটা দেখো হ্যান্ড সিম্বল হয়ে গেছে, তর্জনীযুক্ত হাতের চিহ্ন হয়ে গেছে। এইবার দেখো এখানে ক্লিক করছি, দেখো যেই ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখো আমার গ্যালারি পিকচার কিন্তু ওপেন হয়ে গেল, pictures.html। বুঝতে পারছো? এবার ব্যাক করো, ব্যাক বাটন দিয়ে ব্যাক করো, দেখো তুমি আগেরটাতে ব্যাক করে গেলে। তাহলে জিনিসটা, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো যে কি করতে চাইলাম। এবং দেখো এটাতে যখন ক্লিক করছো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই পেজটা কিন্তু এইভাবে ওপেন হচ্ছে। বোঝা গেছে? এইবার আমরা
লাস্ট যে জিনিসটা আমরা বলেছিলাম মার্কিউ ট্যাগ, তাহলে এইবার একটু আমরা মার্কিউ ট্যাগ জিনিসটা একটুখানি করে নিই। তাহলে দেখো এই যে করঞ্জলি, আমি হোম পেজটা এবার একটু ওপেন করি, এই যে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, দেখো এই লেখাটা কিন্তু একটা জায়গাতেই থেমে আছে। এটা কি স্ক্রল হচ্ছে, এটা কি মুভমেন্ট হচ্ছে, হচ্ছে না। তাহলে এবার এটাকে আমি একটু মার্কিউ ট্যাগের মধ্যে লিখে দিই, তাহলেই বুঝতে পারবে যে মুভমেন্ট হয় কি না। তাহলে এইবার দেখো আমি এই হোম পেজটাকে নোটপ্যাডে ওপেন করছি, তাহলে এর কোড উইন্ডোটা দেখা যাবে। কি করলাম, ওপেন উইথ নোটপ্যাড। তাহলে এই যে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, এই লেখাটাকে আমি এবার লিখছি দেখো মার্কিউ ট্যাগের মধ্যে। দেখো আমি দেখাচ্ছি, লেখাটাকে সিলেক্ট করে হাইলাইট করে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ করঞ্জলি বিকে ইনস্টিটিউশন লেখাটা মার্কিউ ট্যাগের মধ্যে লেখা আছে। তার মানে এবার কিন্তু লেখাটা কিন্তু মুভমেন্ট হবে, এবার কিন্তু আমার লেখাটা মুভমেন্ট হবে। তাহলে আমরা একটু দেখাই লেখাটা মুভমেন্ট হচ্ছে কি না। দেখো রিফ্রেশ করলাম, দেখো এবার লেখাটা মুভমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং মুভমেন্টটা কোথা থেকে শুরু হয়েছে, দেখো ডান দিক থেকে বাম দিকে। দেখো ডান দিক থেকে বাম দিকে মুভমেন্ট হচ্ছে। দেখো ডান দিক থেকে বাম দিকে মুভমেন্ট হলো, হওয়ার পরে লেখাটা এবার পুরোটা চলে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে স্ক্রিন থেকে। তারপর দেখো আবার ডান দিক থেকে বাম দিকে শুরু হয়েছে। তাহলে এইভাবে কিন্তু ক্রমাগত কিন্তু কন্টিনিউয়াসলি হবে। তার মানে বুঝতেই পারছো এক্ষেত্রে ডিফল্ট ডিরেকশানের ভ্যালুটা কি আছে, ডিরেকশান ভ্যালুটা কিন্তু লেফট আছে। লেফট হওয়ার জন্য কিন্তু এটা ডান দিক থেকে বাম দিকে মুভমেন্ট হচ্ছিল। এবং বিহেভিয়ারের ভ্যালুটা কি আছে, বিহেভিয়ারের ভ্যালুটা আছে স্ক্রল। স্ক্রল হওয়ার জন্য কিন্তু বারবার এটা কন্টিনিউয়াসলি কিন্তু এই মুভমেন্টটা হয়ে যাচ্ছে, ডান দিক থেকে বাম দিকে ক্রমাগত স্ক্রলিং। স্ক্রল মানে ক্রমাগত স্ক্রলিং হয়ে যাবে, দেখতেই পাচ্ছ ক্রমাগত স্ক্রলিং হচ্ছে। এইবার আমি অ্যাট্রিবিউটগুলোতে একটু আসি। তাহলে দেখো প্রথম যেটা বিহেভিয়ার, দেখো বিহেভিয়ার আমি লিখছি ইকুয়াল টু, দেখো স্ক্রলটা তো ডিফল্ট, আমি লিখছি স্লাইড। আর ডিরেকশানটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ডিরেকশানটাকে আমি, এটা ডিফল্ট ছিল লেফট, আমি ডিরেকশানটাকে চেঞ্জ করে দিচ্ছি ধরে নাও রাইট, তার মানে বাম দিক থেকে এবার ডান দিকে হবে। আর দেখো বিহেভিয়ারের ভ্যালু আমি স্লাইড করেছি, ডিরেকশানটাকে রাইট করেছি। তাহলে বিহেভিয়ারটা স্লাইড করার অর্থ হচ্ছে স্ক্রলিংটা কবার হবে, একবারই হবে, একবারই ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে হওয়ার পর থেমে যাবে। স্ক্রলটা একবার হওয়ার পর থেমে যাবে। তাহলে এবার এটাকে সেভ করে রিফ্রেশ করে দেখি পেজটা। তাহলে দেখো দেখো শুরু হয়েছে এবারে বাম দিক থেকে ডান দিকে, দেখতেই পাচ্ছ বাম দিক থেকে ডান দিকে লেখাটা সরছে। এবং বিহেভিয়ারের ভ্যালু হচ্ছে স্লাইড, তার মানে একবার হয়েই কিন্তু থেমে যাওয়ার কথা। তাহলে দেখো একবার হয়ে থেমে যাচ্ছে কি না। দেখো দেখো বাম দিক থেকে ডান দিকে যেই এলো, আসার পর কিন্তু ওখানেই থেমে গেল। আর কি সরছে লেখাটা, আর কিন্তু লেখাটা সরছে না, আর কিন্তু স্ক্রলিং হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে স্লাইড, একবার স্ক্রল হওয়ার পরেই থেমে যাচ্ছে। আর স্ক্রল যদি বিহেভিয়ারের ভ্যালু স্ক্রল হয়, তার মানে এটা ক্রমাগত স্ক্রলিং হতে থাকবে। ডিরেকশনের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। আরও দুটো আছে, একটা আপ একটা ডাউন, সেটা তোমরা নিজেরা করে নিও। আর যেটা হচ্ছে বিহেভিয়ারের ভ্যালু, সেটা হচ্ছে দেখো অল্টারনেট। দেখো অল্টারনেটটা যেটা বাউন্স ব্যাক করে, দেখো বাম দিক থেকে ডান দিক গেল, এইবার দেখো বাউন্স ব্যাক করবে। বাম দিক থেকে ডান দিক প্রথমে শুরু হয়েছিল, তারপর দেখো ডান দিক থেকে বাম দিক, দেখতে পাচ্ছ বাউন্স ব্যাক করলো লেখাটা। তারপর দেখো আবার ধাক্কা খাচ্ছে, বাউন্স খাচ্ছে, খেয়ে আবার ফিরে যাচ্ছে উল্টো দিকে। তাহলে এইটা হচ্ছে অল্টারনেট। অল্টারনেট মানে হচ্ছে ক্রমাগত এই যে বাউন্স ব্যাক করছে। পরিষ্কার জিনিসটা বুঝতে পেরেছো? এইবার দেখো আমি জাস্ট কয়েকটা অ্যাট্রিবিউট একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে দেখো বিজি কালার। বিজি কালারটা কি বলেছিলাম, যে এরিয়াতে, দেখো এই এরিয়ার মধ্যে স্ক্রলিংটা হচ্ছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। দেখো এর এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সেম, কিন্তু তুমি চাইলে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো। তাহলে দেখো আমি যদি বিজি কালার ইকুয়াল টু হোয়াইট করে দিই,
তার মানে যে এরিয়াতে, যে অঞ্চলটাতে স্ক্রল হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি দিলাম হোয়াইট। দেখো দেখতেই পাচ্ছ, স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ মার্কিউ ট্যাগের মধ্যে আমি এখন তিনটে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, বিহেভিয়ার, ডিরেকশন এবং বিজি কালার। তাহলে এইবার এটাকে সেভ করলাম। তাহলে যে অঞ্চলটাতে স্ক্রল হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট দিচ্ছি। তাহলে সেভ করলাম। এইবার দেখো আমার বুঝতেই পারছো, তাহলে এইবার দেখো এইটুকুনি এরিয়া আমার কিন্তু এসে গেছে হোয়াইট। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো মার্কিউ ট্যাগের কাজটা। তাহলে এইটা হচ্ছে তোমার বিজি কালারের, এটা কিন্তু তোমার কাজ। ক্লিয়ার, পরিষ্কার ব্যাপারটা? এবং দেখো আমি একটা বলেছিলাম স্ক্রল অ্যামাউন্ট। স্ক্রল অ্যামাউন্টটা কি বলেছিলাম, যে এই যে স্পিডে স্ক্রল হচ্ছে তার গতিটাকে বাড়াতে পারো। দেখো এখন যে স্পিডে হচ্ছে, স্ক্রল অ্যামাউন্ট দিয়ে আমি তার গতিটাকে ফাস্ট করতে পারি। স্ক্রল অ্যামাউন্টের ভ্যালু যত বেশি হবে তত দ্রুত স্ক্রলিংটা হবে। এটা হচ্ছে স্ক্রল অ্যামাউন্টের কাজ। তাহলে একটু দেখে নিই স্ক্রল অ্যামাউন্টটা ইউজ করে। দেখো আমি লিখছি এখানে, দেখতে পাচ্ছ স্ক্রল অ্যামাউন্ট ইকুয়াল টু, ধরে নাও আমি স্ক্রল অ্যামাউন্ট দিলাম 50, স্ক্রল অ্যামাউন্ট ইকুয়াল টু 50। তাহলে এইবার দেখো স্পিডটা চেঞ্জ হচ্ছে কিনা। আমি এটাকে সেভ করেছি, স্ক্রল অ্যামাউন্ট ইকুয়াল টু 50, ফাইলে গিয়ে সেভ করলাম। দেখো এটাকে রিফ্রেশ করলাম, দেখো স্পিডটা দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ অনেক দ্রুত হচ্ছে। এবং দেখো তুমি যদি এখানে স্ক্রল অ্যামাউন্টের ভ্যালু ধরো 80 করলে, 80 করার পর ফাইলে গিয়ে সেভ করলে, পেজটাকে রিফ্রেশ করো, দেখো আরও দ্রুত বেড়ে গেল। জিনিসটা বুঝতে পারছো? তাহলে আমি যদি স্লো করতে চাই, তাহলে স্লো করতে চাইলে স্ক্রল অ্যামাউন্টের ভ্যালুটাকে 10 করে দাও। তাহলে দেখো আস্তে আস্তে স্ক্রল হচ্ছে। এইবার দেখো একটা যেটা আমরা বলেছিলাম লুপ, লুপটা কি বলেছিলাম, লুপটা দিয়ে কতবার স্ক্রল হবে সেটা ঠিক হবে। দেখো এখানে বিহেভিয়ারটা অল্টারনেট করেছো, অল্টারনেট করা মানে ক্রমাগত স্ক্রলিং হতে থাকবে। তাহলে এইবার লুপ অ্যাট্রিবিউট দিয়ে তুমি ধরো ঠিক করলে যে না আমি 5 বার স্ক্রল করাবো, 5 বার মাত্র স্ক্রল হবে তারপরেই থেমে যাবে। তাহলে দেখো 5টা বার স্ক্রল হচ্ছে কিনা। দেখো আমি ফাইলে গিয়ে সেভ করলাম, এটাকে আমি পুরোটাই ক্লোজ করে দিচ্ছি, করে আবার এটাকে নতুন করে ওপেন করছি। দেখো হোম পেজ, এটাকে আমি সেভ করা আছে, লুপের ভ্যালুটাকে 5 দিয়ে আমি সেভ করে নিয়েছি। তাহলে এবার হোম পেজ ওপেন করলাম, দেখো কাউন্ট করো, দেখো একবার যাচ্ছে, এখনও একবার হচ্ছে। এই ডান দিকে গেল, একবার হয়ে গেল। এবার উল্টো দিকে আসছে, দেখো দুবার হয়ে গেল। তারপর দেখো 3 বার, দেখো 4 বার, 5। দেখো লুপের ভ্যালু যেহেতু 5 ছিল, দেখো 5-এ গিয়ে কিন্তু থেমে গেল। তাহলে কবার স্ক্রল হলো? 5। তাহলে বুঝতে পেরেছো লুপ অ্যাট্রিবিউটটার কাজ। তাহলে এরকম দেখো ভি স্পেস উইথ এইগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করো। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কি করতে চাইছি। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ।